তৃণমূল দল ভাঙিয়ে নিচ্ছে আপনাদের, প্রায়শই সংবাদ শওকত মোল্লার হাত ধরে অংশগ্রহণ করছে আইএসএফ কর্মীরা। তো এই নদী ভাঙের মতো মানে ভাঙনের মতো অবস্থা আইএসএফের, এই ভাঙন প্রতিরোধে কি করবেন? নদীর কথা যেহেতু বললেন, একবার ভাঙে নদীর ওঠবার গড়ে, আপনার নদী অনুযায়ী বলছি। তো ব্যাপারটা হচ্ছে দেখুন, হ্যাঁ কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি গিয়েছেন আর কয়েকজন দায়িত্বশীলও গিয়েছেন। ব্যাপারটা হচ্ছে আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব, তারা কী কারণে গিয়েছে তারা ব্যক্তিগতভাবে ভালোভাবে বলতে পারবে। তারপরেও বলছি কি 100 সেই বিষয় বিতর্কে আমি যাব না। তবে একটা কথা আবারও রিপিট করছি, আমাদের দলের যে স্লোগানগুলো আছে, স্লোগানের মধ্যে নিশ্চিতভাবে আপনারা দেখেছেন বা আমরা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। মূল্যবোধকে বিসর্জন দিয়ে কিছুই নয়। যদি বিসর্জন দিই সাময়িক সময়ের জন্য হয়তো ভালো ফল পাবো, দীর্ঘমেয়াদী বা সুদূর প্রসারী কিছু হবে না। আমরা চাই সুদূর প্রসারী এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন। আপনারা সবসময় বলেন যে আমরা গরিব মানুষের জন্য আন্দোলন করি, আপনি আবার এখনও বলছেন নীতি নৈতিকতার ক্ষেত্রে, সেক্ষেত্রে আরাবুল বা কাইজারদের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা নেবেন, কিন্তু আপনারা তো শিল্পপতিদেরকে ক্যান্ডিডেট করেছেন, সেক্ষেত্রে তাহলে নীতি নৈতিকতার তো প্রশ্ন আসবে। আমরা অত্যাচারিত বঞ্চিত মানুষের জন্য আমরা আন্দোলন করি। মানুষের হাতে যাতে টাকা আসে, মানুষের পেটে যাতে ভাত আসে, মাথার উপরে যাতে ছাদ হয়, ফিরিতে যাতে শিক্ষা পায়, সেই লড়াইয়ে রাজনীতির ময়দানে এসেছি। শিল্পপতি মানেই যে জোট চুরি করবে, শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে, এই ধরনের কোনো লক্ষণ নয়। আপনি যে শিল্পপতির কথা বলছেন, আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে, যে বিড়ি শ্রমিকদের হয়ে আমি গলা ফাটাই, তাদের 1000 বিড়ি বেঁধে 163 টাকা মতো, 263 টাকা কত পয়সা মতো মজুরি হয়, 150-100 কোটি টাকা দিয়ে কাজ করে নেয়, আপনি এই কাজ করেন নাকি? তিনি আমাকে কিন্তু জোর গলায় বলেছে, যদি কেউ আমাকে কেউ প্রমাণ দেখাতে পারে আপনি যে শাস্তি দেবেন মেনে নেবো, বা এই ধরনের অনেক কথা বলেছেন। সেই শিল্পপতির সাথে আমি কথা বলেছি, যথেষ্ট তিনি অনেস্ট, এবং তার ব্যাকগ্রাউন্ড শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাস আজকে দেখছেন, এই ক্যাম্পাস হওয়ার পিছনে 5টা মানুষের যদি লড়াই থাকে, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে ওনার লড়াই আছে, ওনার বাসস্থানে, ওনার জায়গাতে উনি ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে লড়াই করছেন। শিক্ষানুরাগী তিনি যেমন শিল্পপতি, ঠিক একদিকে যেমন তিনি শিক্ষানুরাগী। তার আমি কোনো ক্লেম এখনো পর্যন্ত পাইনি। যদি ক্লেম পেয়ে থাকি আমরা, শুধু শিল্পপতি না, সাধারণ মানুষ আমাদের দলে যারা আছেন, যদি কোনো রকমের ঘটনা ঘটে থাকে, তাকে থেকে পার্টি থেকে চেকে ডিস্টেন্স মেনটেন হবে। আমাদের বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীদের অনেকের বাড়িতে বোমাবাজি হয়েছে, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, অনেকের বাড়ি ভাঙচুর হয়েছে, এখনও অনেকের দোকান বন্ধ। এর কী ব্যবস্থা দিয়েছে? 4টে মতো এখন দোকান বন্ধ আছে, যেটা ভগবানপুর অঞ্চলের মধ্যেই পড়ছে। বাকি যেগুলো ছিল আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসনকে দিয়ে সেগুলো খুলিয়েছে। এগুলো বাকি আছে, এগুলো আশা করছি প্রশাসন দ্রুত খুলে দেবে। এবং যেগুলো আমাদের সাথে অন্যায় হচ্ছে প্রত্যেকটা আমরা কিন্তু ডিজিপিকে পর্যন্ত আমরা জানিয়েছি। যদি অ্যাকশন না নেয়, দেখছেন আপনারা নিশ্চিতভাবে জানেন কলকাতা হাইকোর্টে এই পোস্ট কোড ভায়োলেন্স মর্মে একটা কেস চলছে, প্রয়োজনে সেখানে আমরা পার্টি হতে পারি, বা সমস্ত আমাদের যেগুলো সারা রাজ্যে যে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেইগুলোকে সামনে রেখে আমরা দ্বারস্থ হতে পারি। তার আগে যদি প্রশাসনের পক্ষ থেকে সদার্থক ভূমিকা নেয়, যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ওবেল অ্যান্ড গুড, নাহলে আমরা থানা এই কোর্টের ব্যবস্থা। শাকিরুলের সঙ্গে একটা সংযুক্ত প্রশ্ন, যে কার্যত তৃণমূল দল ভাঙিয়ে নিচ্ছে আপনাদের, প্রায়শই শওকত মোল্লার হাত ধরে অংশগ্রহণ করছে আইএসএফ কর্মীরা। তো এই নদী ভাঙের মতো মানে ভাঙনের মতো অবস্থা আইএসএফের, এই ভাঙন প্রতিরোধে কি করবেন? নদীর কথা যেহেতু বললেন, একবার ভাঙে নদীর ওঠবার গড়ে, আপনার নদী অনুযায়ী বলছি। তো ব্যাপারটা হচ্ছে দেখুন, হ্যাঁ কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি গিয়েছেন আর কয়েকজন দায়িত্বশীলও গিয়েছেন। ব্যাপারটা হচ্ছে আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব, তারা কী কারণে গিয়েছে তারা ব্যক্তিগতভাবে ভালোভাবে বলতে পারবে। তারপরেও বলছি, মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করবো না। আমি তাদেরকে বলছি, আবার মিডিয়ার মাধ্যমে বলছি, যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের উদ্দেশ্যগুলো পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করুন। অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের যেহেতু আমরা কণ্ঠস্বর, আমরা কিন্তু এর উত্তর আইনের মাধ্যমে দেবো। আর জন্মেছে আবার স্বল্প কিছু মানুষ যেটা খবর পাচ্ছি, তাদের কিছু ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য গিয়েছে। কারো সম্পত্তি আছে, তারা দখল পাচ্ছিল না, এই সময় তৃণমূলের নামটা দিচ্ছে সম্পত্তির মধ্যে দখল করিয়ে নিয়ে যায়, সেই চেষ্টায় গিয়েছে। আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পদ দেবে, শওকত সাহেব কত পদ দেবেন? আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিল বলে, মানে পদ কম লোক বেশি হয়ে যাচ্ছিল বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে, যেটা শুনছি। একাধিক জনকে জেল খাটাবার আরও প্ল্যান করছে। তাহলে যারা আইএসএফ ছেড়ে যাচ্ছে তাদেরকে পদ দেবে? পদের জন্য আগামী দিনে হায়দ্রাবাদ লড়াই হবে না তো? এই মুহূর্তে গোটা রাজ্যে 10 থেকে 11টা বিধানসভা মানে শূন্য,
10টা ইতিমধ্যে উপনির্বাচন ঘোষিত হয়েছে। হয়েছে 4টে বিধানসভার উপনির্বাচন হবে, সেখানে আইএসএফ প্রার্থী দেবে কিনা? অবশ্যই দেখুন আমরা ভোটের ময়দানে আছি। আচ্ছা, এবং বিশেষ করে পার্শ্ববর্তী ভাঙড়ের পার্শ্ববর্তী হাড়োয়াতে আমরা হাড়োয়াটা এখনো পর্যন্ত নোটিফিকেশান আসেনি। টোটাল 10টা শূন্য হয়ে আছে, 4টে নোটিফিকেশান হচ্ছে, সেই 4টের মধ্যে কটাই আমরা কন্টেস্ট করবো আমাদের আলোচনার সাপেক্ষে। আজকেও আমাদের একটা রাজ্য স্তরে অনলাইনে আলোচনা আছে, সেখান থেকে একটা ওয়ে আউট করা হবে। রাজ্য কমিটি ডিসাইড করবে যে করা যায় সেই উপনির্বাচনে বামেদের সঙ্গে কোনো প্রকার জোটের সম্ভাবনা আছে কিনা? দেখুন আমরা সবসময় বলছি যে আমরা জোট থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে নয়। আমরা চেয়েছিলাম এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে বাম, কংগ্রেস, আইএসএফ ঐক্যবদ্ধ হয়ে বিজেপির মধ্যে প্রশংসা করি, কিন্তু প্রথমেই কংগ্রেস বেরিয়ে গিয়েছিল, তারপরে বামেরা যে সংস্কৃত দিচ্ছিল আমাদের কাছে সেটা সম্মানজনক লাগছিল না, বা আমরা যেটা চাইছিলাম হয়তো বামেদের সেটা ভালো লাগছিল না, ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি। এই উপনির্বাচনে এখনো পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব আসেনি, আসলে বিবেচনা করব।